আসসালামু আলাইকুম। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। অনেকেই এই দলটিকে এখন খেজুর গাছ নিয়ে সমালোচনা করছেন। খেজুর গাছে ভোট দিলে অনেক কিছু হবে, এরকম বক্তব্য আমরা একসময় শুনেছি। এখন আবার ধানের শীষের সাথে মিশে খেজুর গাছ নানা কাণ্ড ঘটাচ্ছে, নানা কিছু হচ্ছে, অনেকেই দেখছেন। আবার এটির কিন্তু একটি পজিটিভ দিকও আছে। এখন বলবেন, "ভাই, সব জায়গায় পজিটিভ খোঁজা ভালো না।" আবার হ্যাঁ, এটা কিন্তু মানতে হবে, সব জায়গায় নেগেটিভ খোঁজাও ভালো না। হ্যাঁ, সবকিছুই ম্যানেজ করে চলতে হবে। বাংলাদেশের মতো জায়গায় একেকজন যে একেকটা কর্মপন্থা বা গ্রহণ করবে, এটা তো আপনি এড়িয়ে যেতে পারেন না। তাই না? যেমন ইসলামী আন্দোলন এখন জোট থেকে বের হয়ে গেল। হ্যাঁ, তারা একটা ভিন্ন কর্মপন্থা তারা গ্রহণ করল। এখন এই জায়গায় যদি আপনি বলেন, সমালোচনা করেন, তাহলে তো সব ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না। এরকমভাবে জমিয়ত বিএনপির সাথে কেন গেল বা কেন কি হলো, বিএনপি জমিয়ত এখন খারাপ আর সবাই ভালো, এটাও কিন্তু বলার ওইভাবে সুযোগ নাই। কারণ একটা সময় তো এই বিএনপির সাথে বা ধানের শীষের সাথে বাংলাদেশের যে যতগুলো বড় বড় দল ছিল, তারা সবাই গিয়েছিল, সবাই গিয়ে তারা সংসদেও আসন নিয়েছিল এবং তারা একসাথে দীর্ঘদিন চলেছে। এখন ভিন্ন প্রেক্ষাপটে যার যেখানে যখন লাভ, তখন সে সেখানে যায়, এটাই তো স্বাভাবিক। এখন দেখা যায় কেউ আছেন ১০ দলীয় জোটে, কেউ একা চলছেন, কেউ আছেন বিএনপির সাথে। এভাবেই কিন্তু চলছে। এখন এইজন্য যে জমিয়তকে আপনি এককভাবে দোষ দিয়ে জমিয়তের বিরুদ্ধে জমিয়ত একেবারে কাফের হয়ে গেল, মোনাফেক হয়ে গেল, শেষ হয়ে গেল, এগুলো বলার সুযোগ নাই। যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা বলতে পারে যে এটি আমাদের নির্বাচনী কৌশল, আমাদের আকীদা, আমাদের শরিয়া, আমাদের সবকিছু ঠিক আছে এবং আমরা যদি সমতায় আসি, আমরা এক পর্যায়ে বা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমরা শরিয়াই বাস্তবায়ন করব বা ইসলামের যে আইনগুলো বাস্তবায়ন করা যায় সেগুলোই করব, তাহলে জমিয়ত দোষটা করলো কোথায়? এটা তো কর্মপদ্ধতিগত বিষয়, তাই না? এখন সামগ্রিকভাবে যদি চিন্তা করেন, অনেক কিছু বলার সুযোগ আছে। একটা কথা আছে না যে যদি ভাবা হয় বা ধরা হয়, অনেক কিছু ধরা যায়। আবার যদি ধরা না হয়, অনেক কিছুই ছাড়া যায়। মূল জায়গায় দেখতে হবে যে আমাদের মানে সমস্যাটা কোথায়? আমি কি কারো আকীদা গ্রহণ করছি? আমি কি গণতন্ত্রের আকীদা গ্রহণ করছি? গণতন্ত্রে বিশ্বাসী হচ্ছি? আমি কি মওদুদিবাদ গ্রহণ করছি? আমি কি শিয়াবাদ গ্রহণ করছি? আমি কি এই যে আ আ কাদিয়ানীদের আকীদা আছে, এগুলো গ্রহণ করছি? নাকি আমার আকীদায় ঠিক থেকে আমি ভিন্ন কর্মপন্থা অবলম্বন করছি? এই জায়গাটা যদি দেখেন, অনেক কিছু কিন্তু আপনি স্পষ্ট হয়ে যাবে। দেখেন, জমিয়ত ওলামায়ে ইসলাম যে মূল ধারার ওলামায়ে কেরামদের কিন্তু দল, এটা কিন্তু মানতে হবে। যে দেওবন্দের যে একটি ধারা ছিল, দেওবন্দ ওলামায়ে কেরাম যে দলটি করে আসছেন বা আমাদের অনেক আকাবিররা যে দল করেছেন, যে দলের নেতৃত্ব দিয়েছেন, সেটিই কিন্তু জমিয়ত ওলামায়ে ইসলাম। তবে সেই প্রদীপটি এখনো যে অনেকে জ্বালিয়ে রেখেছেন, এটা একটা বড় ব্যাপার। বড় একজন নেতা একটা টকশোতে বলেছিলেন, কেউ একজন প্রশ্ন করেছিলেন যে আসলে আপনাদের হুজুরদের ভিতরে বা মুসলমানদের ভিতরে এত দল কেন? এত ভাগ কেন? তো তিনি বলেছিলেন, ওটা আওয়ামী লীগের আমল ছিল। তখন বলেছিলেন, "দেখেন, বর্তমান সময়ে বিভিন্ন দলকে কিন্তু আওয়ামী লীগ সরকার নির্যাতন, নিষ্পেষণ করে তারা কারাগারে আটকিয়ে রেখেছে, ধ্বংস করে দিয়েছে এক প্রকার। তো যদি বিভিন্ন দল না থাকতো, তাহলে তো অন্যরাও ইসলামের পক্ষে কথা বলতে পারত না।" বিভিন্ন সময় দেখা যায় ইসলাম পন্থাটাকেই বা ইসলামী বিভিন্ন দলকে এমনভাবে ট্যাগিং করা হয়েছে, এমনভাবে উপস্থাপন করা হয়েছে, সামগ্রিকভাবে ইসলাম পন্থাকে যদি সেই ধারাটাকেই মূল ইসলাম ধরা হতো, সামগ্রিক ইসলাম ধরা হতো, তাহলে সবাই বিপদে পড়তো। যেমন ধরেন, যদি স্পষ্ট বলি, ৭১ এর ইস্যুটা ধরে আওয়ামী লীগ সরকার জামাতের উপরে যেভাবে নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছে, সত্য মিথ্যা এটা আদালতের ব্যাপার। এটা আমার বলা ব্যাপার না। কিন্তু এই অভিযোগে তো তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে। এটা তো বাস্তব। সেটা আদালতের রায়ের মাধ্যমে হোক বা এমনিতে হোক। চালানো তো হয়েছে। তো এই যে জামায়াত ইসলামীকে যদি সামগ্রিক সব ইসলামপন্থীদের প্রতিনিধিত্বকারী ধরা হতো বা মূল ইসলাম ধরে সামগ্রিক ইসলামের তাদের কি বলা হতো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? তারা তো একসময় একেবারে স্বীকৃত বা তারা তো একেবারে আইনিভাবেই তারা অবৈধ ছিল। তাদের উপরে নির্যাতন, নিষ্পেষণ করা এক প্রকার বৈধ ছিল। কারাগারে দেওয়া সবকিছু বৈধ ছিল এক প্রকার। তো তাদের মাধ্যমে তো সমস্ত ইসলামপন্থীরা ক্ষতিগ্রস্ত হতো। এরকম অনেক ক্ষেত্রে অনেক রহমতের ব্যাপার আছে। মুজতাহিদদের ভুলকেও বলা হয় যে, ভুল করলো ১ টি সওয়াব আর যদি সঠিক করে ২ টি সওয়াব। তো নানা দিক যদি আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে যে আসলে আমাদের যারা কওমি ঘরানার আছে, আকীদাগতভাবে এভাবে ঠিক আছে, তাদের বিরুদ্ধে এমন কিছু আমরা না বলি বা কাফের ফতোয়া দিয়ে না দেই, মোনাফেক গোমরা ফতোয়া দিয়ে না দেই, যাতে করে আমাদেরকেই পস্তাতে হয়। তবে হ্যাঁ, আমরা অবশ্যই চেষ্টা করব যে কর্মপন্থার ক্ষেত্রে আমরা নিজেদের স্বার্থ না দেখে দেশ, জাতি, ইসলামের স্বার্থে কাজ করতে। এতে করে সাময়িকভাবে কেউ আমাদেরকে ভুল বুঝলেও একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে তারা আসলে
বুঝতে পেরেছে যে আসলে এই দলটি কি জন্য কি করেছিল। যেমনি ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সময় একলা চলো নীতিতে পথ এগিয়েছে দীর্ঘ সময় ধরে। অনেকের থেকে দূরে থেকে একলা চলো নীতিতে তারা নিজেদের মতো করে মাঠ গুছিয়েছে, নিজেদের মতো করে মানুষদেরকে দিনের পথে দাওয়াত দিয়েছে, একলা চলো নীতিতে চলেছে। একটা পর্যায়ে এসে এখন দেখেন তাদের অবস্থানটা কি, সারা দেশে গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম যারা আছেন এবং মূলধারার ইসলামপন্থী যারা আছেন বা সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধারার মানুষের কাছে ইসলামী আন্দোলনটা কোন পর্যায়ে উপস্থাপিত হয়েছে, তারা কোন নজরে দেখছে। এটাই মূল ব্যাপার, যে যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে এবং আপনি আসলেই সঠিক কর্মপন্থা আপনার বিবেচনায় আপনার ইস্তেহাদে যে ব্যাপারটি থাকে, মানে সেটা সঠিক মনে হয়, সেটা যদি আপনি ইসলাম দেশ মানবতার স্বার্থে করেন, তাহলে অবশ্যই পরবর্তীতে এর ফল পাবেন ইনশাআল্লাহ। আজ না হয় কাল, কাল না হয় পরশু, না হলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর ফল দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।